ওয়াশিংটন ডিসিতে পাবলিক সেফটি ইমার্জেন্সি ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, ডিসি পুলিশের নিয়ন্ত্রণে এখন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডির হাতে। একই সাথে ডিসি নিরাপত্তা নিশ্চিতে ৮০০ ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের ঘোষণা দেন প্রেসিডেন্ট। প্রয়োজনে সামরিক বাহিনীর সদস্যদেরও নিয়ে আসা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। ট্রাম্প দাবি করেছেন, দেশের রাজধানীকে অপরাধীদের কবল থেকে উদ্ধার করতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। ওয়াশিংটন ডিসির পুলিশ বিভাগকে ফেডারেল নিয়ন্ত্রণে নেওয়ার বিষয়ে ট্রাম্পের এই ঘোষণাকে অস্বস্তিকর বলে মন্তব্য করেছেন ডিসির মেয়র মিউরিলার বাউজার। এ বিষয়ে তিনি বলছেন, ন্যাশনাল গার্ড মোতায়েনের নির্দেশ দেওয়ার পর শহরটিতে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটি কোনোভাবে কাঙ্ক্ষিত নয় এবং একই সঙ্গে তিনি দাবি করছেন, ডিসিতে সহিংস অপরাধের হার গত ৩০ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। এদিকে ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড মোতায়েনের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সিটির সাধারণ মানুষ। সোমবার শহরের রাস্তায় নেমে বিক্ষোভ করেন তারা। ইউক্রেন প্রসঙ্গ, যুদ্ধ শেষ করতে রাশিয়া ও ইউক্রেন উভয়কেই একে অপরের কাছে কিছু ভূমি ছেড়ে দিতে হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে জানান, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে শুক্রবার হতে যাওয়া তার বৈঠকের লক্ষ্য একটি শান্তি চুক্তির সম্ভাবনা যাচাই করা। চুক্তি হবে কিনা তা তিনি ২ মিনিটের মধ্যেই বুঝতে পারবেন বলে উল্লেখ করেন। তবে সম্ভাব্য শান্তি চুক্তির জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির শর্ত আরোপ নিয়ে বিরক্ত প্রকাশ করেন প্রেসিডেন্ট। বাংলাদেশ প্রসঙ্গ, ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের একটি জরিপ প্রকাশ করেছে। এই জরিপে বাংলাদেশ সঠিক পথে এগুচ্ছে কিনা প্রশ্নটি রাখা হয়েছিল। এই প্রশ্নের জবাবে ৪২% উত্তরদাতা বলছেন দেশ রাজনৈতিকভাবে সঠিক পথে আছে, আর ৪৫% মানুষের মত হলো দেশ অর্থনৈতিকভাবে সঠিক পথে আছে। অর্থাৎ বাকি শতাংশ মনে করছে যে সেটি সঠিক পথে নেই। অংশগ্রহণকারীদের ৫১% মানুষ রাষ্ট্রকে ভালোভাবে সংস্কার করে তারপর নির্বাচন চান। কিছু জরুরি সংস্কার করে নির্বাচন চান ১৭%। সংস্কার বাদ দিয়ে নির্বাচন দেওয়া ভালো বলে মনে করেন মাত্র ১৪% মানুষ, আর সংস্কার সম্পর্কে কোনো ধারণা নেই বলছেন ১৩% মানুষ। অন্তর্বর্তীকালীন সরকার এই পর্যন্ত যেসব প্রচেষ্টা, সেগুলোকে আপনি ১০০-তে কত নম্বর দেবেন? এই প্রশ্নে সরকারকে ৬৩ নম্বর দিয়েছে উত্তরদাতারা। গত অক্টোবরে এই অ্যাকসেপ্টেন্স আমরা যদি বলি কিংবা অ্যাপ্রুভাল রেট বলি, সেটি ছিল ৬৮। তবে আশঙ্কার বিষয় হলো দেশের ৮০% মানুষ মব বা দলবদ্ধ বিশৃঙ্খলা সৃষ্টির যে বিষয়টি, সেটিতে বিরক্ত, অস্বস্তিতে আছে, উদ্বেগ জানিয়েছে। এইসব বিষয় নিয়ে কথা বলবো টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নির্মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি এহসান জুয়েল এবং আমাদের সাথে বিশেষজ্ঞ অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন রাজনৈতিক বিশ্লেষক ও বর্ষীয়ান সাংবাদিক সৈয়দ মাহমুদুল্লাহ এবং ইন্ডিয়ানার সেন্ট মেরি কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। সৈয়দ মাহমুদুল্লাহ, যে বিষয়টি একেবারে নতুন সেটি হলো ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড মোতায়েন এবং সিটিকে ফেডারেলের নিয়ন্ত্রণে নিয়ে নেওয়া। যুক্তি হচ্ছে সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে এবং প্রেসিডেন্ট ট্রাম্প এটিও বলছেন, নেক্সট টার্গেট নিউ ইয়র্ক, আপনার সিটি এবং শিকাগো, অর্থাৎ সেসব সিটিতেও আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি হয়েছে। তিনি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে চান, দোষের তো কিছু নয়। তাহলে ডিসির মানুষজন বিক্ষোভে নেমে পড়লেন কেন, কিংবা তিনি আসলে এইভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে পারেন কিনা? আইনত তিনি যে ব্যবস্থা নিয়েছেন সেটা সেটাকে আপনি বলতেন না, আইনি বিধান আছে, বিধান দেওয়া হয়েছে। অন্যান্য স্টেটের ক্ষেত্রে যেমন কিছুদিন আগে উনি এলাকাতে যেটা ব্যবস্থা লস অ্যাঞ্জেলেসে ব্যবস্থা নিয়েছেন, সেটা একটা ধূসর এলাকা আছে। অনেকের ধারণা যে সেটা গভর্নর পারমিশন দিতে হয় ওখানে ন্যাশনাল গার্ড মোতায়েনের ক্ষেত্রে। ডিসির ক্ষেত্রে তা না, ডিসির ক্ষেত্রে প্রেসিডেন্টের ক্ষমতা আছে, কংগ্রেসের ক্ষমতা আছে। তবে প্রেসিডেন্টের ক্ষমতা হচ্ছে ঊর্ধ্বপক্ষে ৩০ দিনের জন্য তিনি ওখানকার পুলিশ বাহিনীকে ফেডারেল সরকারের নিয়ন্ত্রণে আনতে পারেন এবং সেখানে যে সমস্ত ব্যবস্থা নেওয়া দরকার সে সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারেন। এর থেকে আরো যদি অতিরিক্ত সময় তিনি করতে চান তাহলে কংগ্রেসের অনুমোদন নিতে হবে। তো ফলে সেদিক থেকে ঠিক আছে। আরেকটা কথা হচ্ছে ডিসির মেয়র বলছেন যে সেখানে অনেক প্রায় ৩০ বছরের ভিতরে সর্বনিম্ন এখন
মানে সিরিয়াস ক্রাইম, ভয়ঙ্কর অপরাধের পরিসংখ্যান 23 সালে কিন্তু বেশ বেড়ে গিয়েছিল, তারপর থেকে উন্নতি হয়েছে, এটাও তিনি স্বীকার করছেন। এইটা ফলে ডিসিতে যে ক্রাইম আছে এটা সত্য কথা, ক্রাইম আছে। এখন পরিসংখ্যান নিয়ে ধস্তাধস্তি হতে পারে, মানে চাপানুত্তর হতে পারে, এই পক্ষের বক্তব্য ওই পক্ষের বক্তব্য, কিন্তু ডিসিতে ক্রাইম আছে এটা একটা কথা। কয়েকদিন আগে অত্যন্ত একটা ভয়ঙ্কর ক্রাইম হয়ে গেল, সেটা একটা, এগুলো আছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ডিসিতে আপনার হোমলেস লোক যথেষ্ট, তো যত্রতত্র। আচ্ছা, এটা আর একটা কথা, হোমলেস লোককে তিনি ওখান থেকে অপসারণ করে দূরে পাঠিয়ে দেবেন বলেছেন। দূরে পাঠানো কতটা সঙ্গত হবে সেটা অন্য প্রশ্ন, কিন্তু পার্কল্যান্ড, ডিসি যতগুলো পার্কল্যান্ড সেগুলো ফেডারেল সরকারের অধীন, ফলে সেখানে যে সমস্ত ক্যাম্পমেন্ট করে এদেরকে রাখা হয়েছে সেগুলোর থেকে সরানোর পূর্ণ অধিকার মানে রাষ্ট্রপতির আছে, প্রেসিডেন্টের আছে। ফলে মোটা দাগে বলা চলে যে তিনি যে ব্যবস্থা নিয়েছেন সেটা আইনের দিক থেকে শুদ্ধ, কিন্তু কথা হচ্ছে সব দেশেই যে ফেডারেল সরকার, যেমন আমাদের পাশে ভারত পাকিস্তান 2 দেশে ফেডারেল সরকার আছে, অন্যান্য অনেক দেশে আছে। ফেডারেল সরকার অত্যন্ত গুরুতর পরিস্থিতি না হলে যে প্রদেশগুলো বা অন্যান্য যুক্তরাষ্ট্রে যেটাকে স্টেট বলে, অঙ্গরাজ্যগুলো, এগুলোর ক্ষেত্রে বা এগুলোর যে মানে যেগুলোর কিছু কিছু স্বাধিকার আছে সেগুলোর হস্তক্ষেপ না করাই ভালো। এই আর ডিসির ক্ষেত্রে হচ্ছে যে ডিসির কোন স্টেটের মর্যাদা নেই, যেমন ভারতের নিউ দিল্লির একটা স্টেটের মতো মর্যাদা আছে, ডিসি সেটা নয়। ওয়াশিংটন ডিসি যে এটা 3টা ইলেকটোরাল ভোট আছে ইলেকশনে, যুক্তরাষ্ট্রের ইলেকশনে 1। 2 নম্বর হচ্ছে একটা প্রতিনিধি পরিষদের জন্য একটা মানে সদস্য পদ দেওয়া হয়েছে তাকে, কিন্তু তিনি ভোট দিতে পারবেন। ফলে এটা এখনো পূর্ণ মানে একটা স্টেটের মর্যাদা পায়নি, পুরোপুরি বলতে গেলে ফেডারেল নিয়ন্ত্রিত। তো এই ক্ষেত্রে রাষ্ট্রপতি যে ব্যবস্থা নিয়েছেন এইটা মানে সমালোচনা করাই যেতে পারে নুয়েন্সের দিক থেকে, মানে স্বায়ত্ত শাসনের অধিকার উপরে হস্তক্ষেপ ইত্যাদির ক্ষেত্রে, কিন্তু যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি কঠোর ব্যবস্থা নেওয়ার কারণে, ডেপ্লয় করার কারণে 800 ন্যাশনাল গার্ড, এবং তিনি বলেছেন এর দ্বারা যদি মোকাবিলা করা না যায় তাহলে তিনি নিয়মিত সৈন্যবাহিনী মোতায়েন করবেন। তো এই সমস্ত কারণে যদি মানে ডিসি গার্বেজ মুক্ত হয়, হোমলেস শেল্টার গুলোকে মানে দৃষ্টিকটু অবস্থান থেকে সরিয়ে দেওয়া হয়, হোমলেসদের জন্য অবশ্য মানবিক ব্যবস্থা অবশ্যই করা উচিত, আর হচ্ছে মানে ওইখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি হয় সেটা ভালো হবে। এই পাশাপাশি এটা বলে আমি শেষ করব, তিনি ওই যেটা আপনি প্রাথমিকভাবে উল্লেখ করেছেন অন্যান্য কয়েকটা শহরের কথা উল্লেখ করেছেন, সেটার ভিতরে আমি এই প্রশ্নটি আপনার কাছে রাখতে চাই। এর আগে লস অ্যাঞ্জেলেসে আমরা দেখেছিলাম ন্যাশনাল গার্ড মোতায়েন এবং সেটি নিয়ে কি হয়েছিল, এবং সেখানকার নির্বাচিত জনপ্রতিনিধিরা প্রকাশ্যে বিরোধিতা করেছিল, যদিও ডিসির মেয়র সে পথে স্পষ্টভাবে হাঁটছেন না। কিন্তু যে প্রসঙ্গটি আপনি অবতারণা করেছেন সেটি হলো তিনি বলছেন যে এরপর নিউ ইয়র্ক এবং শিকাগো, ডিসিতে তিনি পেরেছেন, ডিসির আইন সেটিকে সমর্থন করছে। নিউ ইয়র্ক কিংবা শিকাগোতে যদি তিনি ন্যাশনাল গার্ড মোতায়েনের মতো ঘটনা ঘটাতে যান তখনকার পরিস্থিতি আসলে কেমন হতে পারে বলে আপনি আভাস কিংবা ধারণা করছেন? আমার মনে হয় ওই সমস্ত ক্ষেত্রে একটু মানে লটা অত স্পষ্ট না, এত ডিসিতে যেটা ওনাকে ইন্টারভিন করার একবারে ফেডারেল সরকার, এটা ফেডারেল সরকার রাজধানী, ফলে সেই কারণে এটাকে ফেডারেল নিয়ন্ত্রণ এখানে বজায় রাখা আছে। কিন্তু অন্যান্য এলাকায় সেখানে তখন মানে স্টেটের যে স্বায়ত্তশাসন সেটার আওতায় ওই স্টেটের সমস্ত শহরগুলোরও নিশ্চয়ই স্বায়ত্তশাসন আছে। সেক্ষেত্রে একটা আমার জানা নেই লিগ্যাল অবস্থা, আমার মনে হয় সেটা এটার চাইতে কম সমস্যা, মানে তার পক্ষে সেটা নিয়ন্ত্রণ আইনের ক্ষেত্রে সম্ভবত সমস্যা সংকুল হবে এই একটা, কিন্তু তিনি চাইলেই করতে পারেন। আর আপনি যেটা লস অ্যাঞ্জেলেস কথা বলেছিলেন সেটা হচ্ছে সেখানে ইমিগ্রেশন ডিপার্টমেন্টে যে মানে লোকজনকে ধরার ক্ষেত্রে বাধা দেওয়ার কারণে সেইটা যাতে বাধা দিতে না পারে সেটা করেছেন। এইটা সম্পূর্ণ, এটা একেবারে সম্পূর্ণ আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং ফেডারেল সরকার রাজধানী, ফলে এখানে পরিস্থিতি ভিন্ন। জি,
ডক্টর আলাউদ্দিন, আপনার কাছে জানতে চাই, সেটি হলো যে ডিসির মেয়র বলছেন যে কাজটি হতে যাচ্ছে এটি যদি অর্থাৎ ন্যাশনাল গার্ড কিংবা পরবর্তীতে সেনাবাহিনী মোতায়েন করার মতো ঘটনা ঘটে, তাহলে ডিসির নাগরিকরা তাদের যে আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ তাদের যে লোকাল পুলিশ সেটির উপর আস্থা হারাবে। যদিও পুলিশ ইউনিয়নের চেয়ারম্যান তিনি বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এতটাই খারাপ, কিছু একটা হওয়া দরকার, অর্থাৎ এই নিয়মিত পুলিশ দিয়ে সেটি হবে না বলে তিনিও ধারণা করছেন। অনেকে মনে করছেন এই উদ্যোগটা ভালো, ভালো এই অর্থে যে তিনি তো আইন শৃঙ্খলার উন্নতির কথা বলছেন, তিনি তো বলছেন না যে হয়রানি করা হবে, ধরা হবে, অমুক করা হবে। সেটি যদি ন্যাশনাল গার্ড দিয়ে উন্নতি করা যায় তবে সেটি ভালো। তবে অনেকে আবার প্রেসিডেন্টের এই কাজগুলোর পিছনে অন্য রাজনীতি খুঁজছেন কিংবা একটা ইস্যু তৈরির বিষয়টি সামনে আনছেন। আপনার বিশ্লেষণটা একটু শুনতে চাই। হ্যাঁ, ধন্যবাদ জয়েল, এবং যারা এই অনুষ্ঠান দেখছেন সবাইকে ধন্যবাদ। প্রথমত হচ্ছে আপনি কিছুক্ষণ আগে উল্লেখ করেছেন যে পুলিশ ইউনিয়নের যে চেয়ারম্যান গ্রেগরি পারভার্সন, উনি যে কথাটা বলেছেন যে কিছু একটা হওয়া দরকার, উনি এগ্রি করেছেন যে ক্রাইমের যে বিষয়টা সেখানে কিছু সত্যতা রয়েছে। বিশেষ করে আমাদের সৈয়দুল্লাহ ভাইও উল্লেখ করেছেন 2023 সালের শেষ নাগাদ ডিসেম্বরে যখন অ্যানুয়াল রিপোর্ট প্রকাশ হয় তখন সেখানে দেখা গেছে যে প্রায় 2022 সাল থেকে সেটা ছিল প্রায় 40% মোর ক্রাইমস, এবং আপনার রেকর্ড সংখ্যক আপনার প্রায় 900-র উপরে আপনার হচ্ছে কার থেফটের ঘটনা ঘটছে, এবং এটার ম্যাক্সিমাম ছিল মানে ইউজিং গানস। সো এখানে ওই জায়গাটার মানে হচ্ছে যে সত্যতা আছে এখন, এবং এটার সত্যতা অনেক জায়গায় আপনি যে মেয়র মিউরিয়াল উনি নিজেও এটা স্বীকার করেছেন। উনি একটা স্পিচে আপনার সেপ্টেম্বর 2023 সাল উনি এটা বলেছিলেন যে স্যাডলি উই হ্যাভ লস্ট অ্যাবাউট 300 to 400 অফিসার্স ইন লাস্ট ফিউ ইয়ার্স। সো এখানে ওনার বক্তব্যটা আসলে এই প্রবলেমের যে একটা মানে ডিপ একটা জায়গা আছে সেই জায়গাটাকে ইন্ডিকেট করে। আমার বক্তব্য হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প উনি লিগালি যে কাজটা করেছেন সেটা একটা সাময়িক সময়ের জন্য সেটা গ্রহণযোগ্য হতে পারে এবং সেটাকে অনেকে হয়তো পজিটিভলি দেখবেন, কিন্তু আমি বলবো ওনার যে মানে প্রথাগত ওনার যে স্টাইলে উনি কাজ করেন যে একেবারে নিজে নিজে এবং অ্যাব্রাপ্টলি খুব মানে সুইফটলি উনি ডিসিশন নেন এবং সেটা নিয়ে কাজ করেন, সেটা আমেরিকান স্টাইল না। সেটা দুটো প্রবলেম, একটা হচ্ছে আপনার লোকাল যে ইলেক্টেড অফিসিয়ালস আছেন ওনারা এবং লোকাল যে আপনার হচ্ছে নর্মস অ্যান্ড কনভেনশনস আছে সেগুলার বিপরীতে যায়, নাম্বার ওয়ান। সেকেন্ড হচ্ছে যে এভাবে অ্যাব্রাপ্টলি করলে আপনার যে মূল যে প্রবলেম, সত্যিকারের যে প্রবলেমগুলো ওখানে রয়েছে সেই প্রবলেমগুলোকে আপনার হচ্ছে বাইপাস করা হয়। যেমন ওখানে দুটো বড় প্রবলেম আছে। একটা বড় প্রবলেম হচ্ছে 2022-23 সালে আপনার হচ্ছে একটা আপনার ওখানে একটা অ্যাক্ট অ্যাডপ্ট করা হয়েছিল, সেটা হচ্ছে যে কম্প্রিহেন্সিভ পুলিশিং অ্যান্ড জাস্টিস রিফর্ম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এবং সেটার আন্ডারে আপনার হচ্ছে পুলিশ অফিসারদের কালেকটিভ বার্গেনিং পাওয়ার ওভার ডিসিপ্লিনারি অ্যাকশনস এটাকে আপনার হচ্ছে রিমুভ করা হয়েছিল। সেখানে আরেকটা প্রভিশন ছিল 90 ডে ডিসিপ্লিনারি ডেডলাইন, অর্থাৎ ওই 90 ডেজের ভেতরে একটা বিষয়ের যে আপনার ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়ার ডেডলাইন সেটা যদি কোনোভাবে ডিলেড হয় তখন সেটা আপনার হচ্ছে যে মানে অফিসার ওটা থেকে এক্সেম্পট হয়ে যেতেন। সো এই জিনিসগুলোকে তখন রিমুভ করা হয়েছে সো দ্যাট আপনার হচ্ছে যে আপনার মানে জাস্টিস এবং হচ্ছে যে আরো মোর হচ্ছে যে ট্রান্সপারেন্সি স্ট্যাবলিশ হয়। কিন্তু যেই বিষয়টা তৈরি হয়েছে এই জিনিসটা রিক্রুটমেন্ট এবং রিটেনশন দুই জায়গায় বড় ধরনের একটা পরিবর্তন নিয়ে আসছে। পরিবর্তন নিয়ে আসছে বলতে আপনার বর্তমানে প্রায় আপনার এক জায়গায় বলছেন ওই যে ইউনিয়নের যেই চেয়ারম্যান উনি বলেছেন প্রায় 800-র উপরে আপনার হচ্ছে যে এখন অফিসার আপনার পজিশন খালি। তো আপনি চিন্তা করতে পারছেন এটা কেন ঘটেছে। একটা হচ্ছে যে এই যে রিফর্মটা করেছেন ওনারা, এই রিফর্মের একটা বড় ধরনের প্রভাব ছিল যার কারণে অনেক অফিসার সেখান থেকে চাকরি ছেড়ে চলে গেছেন বা হচ্ছে ওনারা অন্যত্র চলে গেছেন। আবার অনেকে আপনার হচ্ছে চাকরিতে ইন্টারেস্ট কম হচ্ছেন কারণ এটা কম লুক্রেটিভ। এবং 2000 আপনার হচ্ছে যে 22 সালে একটা ওখানে একটা আপনার ন্যাশনস ক্যাপিটাল ইমার্জেন্সি অ্যাক্ট নিউ ইয়র্কের একজন রিপ্রেজেন্টেটিভ অ্যান্ড্রু গারবারিনো উনি হচ্ছে যে একটা ল প্রপোজ করেছেন, সেটা হচ্ছে এরকম যাতে করে ওই যে রিফর্মটা করা সেটাকে রিটার্ন করা হয়। কেন? কারণ হচ্ছে পুলিশের রিক্রুটমেন্ট এবং রিটেনশনটা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তো আমি এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে এই যে এটা
যে ট্রাম্পের ডিসিশনটা একদিকে এটা লিগ্যালি ওকে এবং ফর দ্য টাইমিং ইট মাইট বি ওকে, বাট দ্য প্রবলেম হচ্ছে যে আপনার এইটা লোকাল যে ইলেক্টেড অফিসিয়ালস এবং লোকাল যে পুলিশ ডিপার্টমেন্টস তার সাথে এখানে অনেক ধরনের কনফিউশন এবং প্রবলেম তৈরি করবে, নাম্বার ওয়ান। আর সেকেন্ড হচ্ছে যে এটা যে আন্ডারলাইন যে প্রবলেমটা, সেই প্রবলেমটাকে যদি অ্যাড্রেস করা না হয় তাহলে এই টেম্পোরারি সলিউশন দিয়ে তো আপনি হচ্ছে লং টার্ম আপনার যে ডিজিজ আছে বা চ্যালেঞ্জ আছে সেটা আপনি সলভ করতে পারবেন না। তো আমি বলবো যে এই বিষয়টা প্রবলেমটাকে জাস্ট অনেকটা প্যারাসিটামলের মতো, জাস্ট প্যারাসিটামল এবং হচ্ছে যে পেইন কিলার, it gives you some solace for the time being, but in the long run it will not help. জি, সৈয়দ মাহমুদুল্লাহ, আপনার কাছে জানতে চাই সেটি হলো আগামী শুক্রবার আলাস্কাতে যে বৈঠকটি হতে যাচ্ছে, পুরো বিশ্ব মিডিয়ার চোখ সম্ভবত এখন সেদিকেই থাকবে। প্রেসিডেন্ট ট্রাম্প এবং পুতিনের বৈঠক কিন্তু মানে স্বাভাবিক কোনো ঘটনা নয় কিংবা সাধারণ কোনো ঘটনা নয়। তবে অনেকেই মনে করছেন, বিশেষ করে আমি যদি বলি যে এনবিসি নিউজের সিনিয়র হোয়াইট হাউস করেসপন্ডেন্ট পিটার নিকোলাস, তিনি একটি লেখায় বলছিলেন যে ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে সবচেয়ে বড় জুয়াটি খেলতে যাচ্ছেন আগামী শুক্রবার। কারণ যখন পুতিনের সঙ্গে বৈঠকটা হয়ে যায় সেখান থেকে কোনো না কোনো একটা ফলাফল মানুষ আশা করে, কারণ এটি তো সর্বোচ্চ পর্যায়ে, প্রেসিডেন্ট ট্রাম্প এবং পুতিন বৈঠক করছেন, নিঃসন্দেহে কোনো একটা ফল আসবে। কিন্তু এই জুয়ায়, অর্থাৎ সবচেয়ে বড় জুয়া যদি বলা হয়, এই জুয়ায় আমরা অর্থাৎ আমেরিকানরা, প্রেসিডেন্ট ট্রাম্প কতটা শেষ পর্যন্ত লাভের ঘরে থাকবেন বলে আপনি ধারণা করছেন? ধরা যাক ওই মিটিং যদি ব্যর্থ হয়, যে ইউক্রেনের ব্যাপারে কোনো সলিউশন হলো না, তাতে করে যে প্রেসিডেন্ট ট্রাম্পের জনপ্রিয়তায় ধস নামবে বা ক্ষতি হবে সেরকম একটা মারাত্মক কিছু ঘটবে না। তবে এটা যদি সফল হয় সেটা তিনি তাকে নোবেল শান্তি পুরস্কারের জন্য কয়েকটি রাষ্ট্র মনোনীত করেছে, তার ভিতরে পাকিস্তানও আছে, আরো কয়েকটি রাষ্ট্র, ইসরায়েল আছে, জি হ্যাঁ, আজারবাইজান, তারপরে আর্মেনিয়া, এরা সম্ভবত করেছে, কারা কারা করছে, যাই হোক সেটা ওনার ক্ষেত্রে পাওয়াটা উজ্জ্বল হবে। তো এখন তিনি যে বলেছেন খুব একটা উল্লেখযোগ্য কথা, আজকে সেটা বলেছেন প্রেস কনফারেন্সে, সেটা হলো এই কয়েকদিন থেকে তিনি বলছেন ল্যান্ড সোয়াপ করতে হবে, মানে ভূমি বিনিময় করতে হবে। তো ভূমি বিনিময়ের জন্য রাশার কোনো এলাকা এখন আর ইউক্রেনের দখলে নেই। রাশার যে এলাকা তারা দখল করেছিল, একটা ছোট্ট এলাকা, সেটা 4% মতো একটা জায়গা ছিল, হ্যাঁ, সেটা প্রায় পুরোপুরি মুক্ত হয়ে গেছে। আচ্ছা, এই একটা তো, এবং রাশার কোন এলাকার উপরে ইউক্রেনের কোনো দাবিও নেই, কখনো তারা দাবি করেনি। ফলে ল্যান্ড সোয়াপের কথাটা এখন হচ্ছে, মানে এটা বোধগম্য নয়, কি সোয়াপ করতে দুই পক্ষ কোনটা বিনিময় করা। আজকে সর্বশেষ তিনি যেটা বলেছেন সেটা উল্লেখযোগ্য। আমি পুতিন থেকে মানে ইউক্রেনের জন্য কিছু জমি ফেরত নিতে চেষ্টা করব, ফেরত নেব। এটা হচ্ছে রাশিয়া যে বিপুল পরিমাণ ভূখণ্ড দখল করে ফেলেছে ইউক্রেনের, সেটার কিছু অংশ তিনি তার উপরে প্রেসার দিয়ে তাকে বুঝিয়ে তার থেকে ইউক্রেনের জন্য ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে পারেন। এইটা সর্বশেষ তথ্য হচ্ছে এইটা। তো ফলে এইটা মানে ভলোদিমির জেলেনস্কি তিনি মানবেন না, তিনি বলেই দিয়েছেন দুটো কথা। একটা হচ্ছে তিনি তার দেশ নিয়ে কথা হচ্ছে, তার ভূমি নিয়ে কথা হচ্ছে, তার দেশের যুদ্ধ নিয়ে কথা হচ্ছে, সেখানে তিনি অনুপস্থিত থাকবেন, এটা গ্রহণযোগ্য নয়। সবচেয়ে বড় তার বক্তব্য হচ্ছে কোনো ল্যান্ড তিনি ছাড়বেন না, এই এক। 2 নম্বর হচ্ছে ইউরোপিয়ান মানে ইউনিয়নভুক্ত ইউরোপিয়ান দেশগুলো, তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দেশগুলো ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, এই সমস্ত দেশ 5-7টা দেশ মিলে কয়েকদিন থেকে তারা বিভিন্ন দফায় মিটিং করেছে। এবং একটা মিটিং তো মানে যুক্তরাজ্যের ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীর বাসভবনে ভাইস প্রেসিডেন্ট, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টও গিয়েছিলেন, জেডি ভান্স, সেখানে তারা কথাবার্তা বলেছেন। তাদের বক্তব্য একটাই, ইউরোপিয়ান ইউনিয়নের ইউরোপিয়ান দেশগুলোরও বক্তব্য শুনতে হবে, এই একটা। কারণ এটা ইউরোপের খালি মানে যে ইউক্রেনের নিরাপত্তা তা না, ইউরোপের নিরাপত্তার বিষয় এখানে জড়িত। তো ফলে তাদের একটা চাপ আছে। প্রেসিডেন্ট ট্রাম্প এটা বলেছেন যে তিনি বৈঠক সম্পর্কে কি হচ্ছে না হচ্ছে
প্রথমে জেলেনস্কিকে জানাবেন, ইউরোপিয়ানদেরকে জানাবেন, এটা বলেছেন। কিন্তু অ্যাট দি সেম টাইম ওই যে কথা, গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে তিনি পুতিন থেকে দখলীকৃত ভূমির কিছু অংশ ফেরত নিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তো এইটাতে একটা আশঙ্কার ব্যাপার। এখন মানে পুতিন ডনবাস রিজিয়ন, আগে তো ক্রিমিয়া 14 সালে দখল করছে, পূর্বাঞ্চলের ডনবাস রিজিয়ন, তাছাড়া আরো 3টা প্রদেশ বা স্টেট যুক্তরাষ্ট্রের পার্লেন্সে বলা চলে, এগুলো তাদের নিজেদের অঙ্গরাজ্য বলে ঘোষণা করেছে। যুদ্ধ শুরু করার পরে ইউক্রেনে আগ্রাসনের পরপরই কয়েক মাসের ভিতরে ওই পুরো একটা এলাকা, কয়েকটা প্রদেশ, 4টা প্রদেশ, ডনবাস সহ তাদের এলাকা বলে ঘোষণা করেছে, তাদের প্রজাতন্ত্র বলে ঘোষণা করেছে। সেইটা পুরোটা তারা এখনো দখল করতে পারেনি, কিন্তু যে অংশ দখল করেছে, যথেষ্ট অংশ, সেই অংশগুলা যদি একটা ক্ষুদ্রাংশ নিয়ে নেওয়া যায়, ধরা যাক তারা এখন 18% সম্ভবত তাদের দখলে, 18%-এর মধ্যে 3 বা 5% নিলে এইটা জেলেনস্কির পক্ষে বা ইউক্রেনিয়ানদের পক্ষে হজম করা মুশকিল হবে, আমার মনে হয় তারা দেবে না। এই একটা। 2 নম্বর হচ্ছে যে তার ট্রাম্পের না, পুতিন আরো কিছু শর্ত আছে, কিন্তু সেটাও একটু আলোচনা দরকার। পুতিন বলেছেন আমাকে গ্যারান্টি দিতে হবে তারা ন্যাটোতে জয়েন করবে না, 1। 2 নম্বর, তাদের সামরিক বাহিনী, সশস্ত্র বাহিনীর সংখ্যা, পরিমাণ, ক্যাপাসিটি এগুলা অনেক কমিয়ে আনতে হবে, এবং তারা কোন কোন এলাকায় মোতায়েন করবে সে ব্যাপারে আমার বক্তব্য থাকবে। আমার রাশা ফ্রেন্ডলি, রাশার প্রতি বন্ধুত্ব সুলভ মনোভাব পোষণ করে এই ধরনের সরকার ব্যবস্থা সেখানে থাকতে হবে। এই ধরনের বেশ কিছু কঠোর শস্ত্র আছে। এখন কথা হচ্ছে ডনবাস ছাড়া যদি খালি ডনবাসও তারা রাখে, ক্রিমিয়া রাখে, তাহলে ওই 2 এলাকার ভিতরে চলাচলের জন্য যে করিডোর দরকার, ধরা যাক সেটার জন্য আরো 5,000, 10,000, 20,000 বর্গমাইল তারা দাঁড়িয়ে পড়লো, এবং ওই এলাকা অত্যন্ত ক্রিমিয়া ছাড়া আরো 2টো অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্দর আছে সেই এলাকায়, সেগুলো তাদের অধিকারে চলে গেছে। সেগুলো যদি তারা রেখে দিতে চায় তাহলে সেটা ক্রিমিয়ার মানে ইউক্রেনের জন্য প্রচন্ড সমস্যার কারণ হবে, এবং ইউক্রেনের শস্য মানে উৎপাদনের এবং খনিজের কিছু অংশ, তো খনিজ অলরেডি মানে যুক্তরাষ্ট্রের সাথে এগ্রিমেন্ট হয়েছে, রেয়ার আর্থ, রেয়ার খনিজ, এগুলো যুক্তরাষ্ট্র মানে করবে, ডেভেলপ করবে, আহরণ করবে, এবং সেটার অর্থ যুক্তরাষ্ট্রের কন্ট্রোলে থাকবে, এই একটা। এখন বাকি যে অংশ রাশিয়া ডনবাস ওই রিজিয়নে আছে, সেই অংশে রেয়ার আর্থের অনেক মিনারেলস এর খনি আছে, সেটাও যদি তার হাতছাড়া হয়ে যায় তাহলে, এবং তাদের শস্য উৎপাদন একটা বিরাট এলাকা, 2টো গুরুত্বপূর্ণ বন্দর, তাহলে একটা অত্যন্ত খর্ব রাষ্ট্রে পরিণত হবে, দুর্বল রাষ্ট্রে পরিণত হবে ইউক্রেন। জি, ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন, আপনার কাছে জানতে চাই, সেটি হলো যে নিঃসন্দেহে এই কথাটি আমরা অনেকে শুনেছি যে যার বিয়ে তার খবর নেই, পাড়া প্রতিবেশীর ঘুম নেই, অনেকটা বিষয়টা এরকম যে ইউক্রেনের শান্তি চুক্তি, ইউক্রেনের খবর নেই। আজকে প্রেসিডেন্ট বলছেন যে হ্যাঁ, জেলেনস্কি আসতে পারে, তাকে হয়তো সাইডলাইনে তিনি থাকলেন, অর্থাৎ মিটিং এ সরাসরি জয়েন করলেন না, কিন্তু তিনি যেতে পারেন, কারণ ইউরোপের দেশগুলো চাইছে ইউক্রেন সেখানে সম্পৃক্ত হোক। কিন্তু চাইলে তো হবে না, আপনার চাওয়ার সক্ষমতা থাকতে হবে। এটা তো ঠিক যে পুতিনকে বৈঠকে বসাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্পই, ইউরোপের দেশগুলো দিনের পর দিন চেষ্টা করে বিবৃতি দিয়ে, আর্থিক সহযোগিতা, অস্ত্র দিয়ে সেই চাপটা রাশিয়ার উপর তৈরি করতে পারেনি। রাশিয়া তো চাপে না পড়লে তারা নড়াচড়া করে না, ইতিহাস তাই বলে। সেই জায়গায় ইউরোপীয় ইউনিয়নের স্বার্থ রক্ষা করা, ইউক্রেনের স্বার্থ রক্ষা করা, আবার ট্রাম্প রাশিয়াকে ছাড়না দিলে রাশিয়াও আসবে না, এত কিছু সমন্বয় করা তো কঠিন। সেক্ষেত্রে তিনি যে সমাধানের কথা ভাবছেন, শুধুমাত্র তো নোবেলই সেখানে একমাত্র লক্ষ্য হওয়া উচিত নয়। তিনি যদি মনে করেন যে যুদ্ধটা একটা জায়গায় তিনি যুদ্ধ বিরতিও আনতে পারেন, সেটিও তো আসলে এই আলোচনার, দীর্ঘদিনের যে আলোচনা, আলটিমেটাম, সেগুলো একটা বড় সাফল্য হিসেবে দেখার সুযোগ রয়েছে। ধন্যবাদ। আসলে আপনি খুব অনেক গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট আপনি ধরেছেন, সেটা হচ্ছে যে আসলে মানে আমি যে প্রথমত হচ্ছে যে এখানকার কিছু বাস্তবতা, এটা আমাদের সৈয়দ উল্লাহ ভাই উনি খুব সুন্দরভাবে নিয়ে আসছেন যে 2 পক্ষের লাভ ক্ষতির যে জায়গাগুলো। তো আমি সেইগুলাকে কিছু সময়ের জন্য জাস্ট হচ্ছে আপনি যদি ইউ পুট অ্যাসাইড,
আপনি একটু অন্যভাবে চিন্তা করেন যে ইফ আই আস্ক এ কোয়েশ্চেন যে ডাজ ইউক্রেন হ্যাভ এ চয়েস, মানে আসলে সে কি করতে পারে। আপনি মানে আগাগোড়া পুরো যুদ্ধটাকে যদি আপনি যদি রিভিউ করেন, আপনি বুঝবেন যে এটা আসলে ইউক্রেন ইজ এ স্কেপগোট অফ এ জিও পলিটিক্যাল ওয়ারফেয়ার। মানে সে তাকে আসলে বলির পাঠাই করা হয়েছে। আপনি দেখেন এর আগে জেলেনস্কি যখন এক্সকিউজ মি আপনার ডিসিতে আসছিলেন এবং সেক্ষেত্রে ট্রাম্পের সাথে যে কনভারসেশন হয়েছিল এবং সেটা কত মানে মানে সেই জায়গাতে এটা শো করেছে যে দি হেল্পলেসনেস অফ ইউক্রেনিয়ান আপনার হচ্ছে যে হেড। তা আপনি তো আমি যেভাবে দেখি বিষয়টাকে সেটা হচ্ছে যে আসলে ট্রাম্প হচ্ছে যে ওনার যে স্টাইল, কয়েকটা বিষয় আমি নোট করেছি। একটা স্টাইল হচ্ছে ওনার হচ্ছে অনেকটা হচ্ছে যে মানে শোম্যানশিপ, এবং হচ্ছে উনি এক্সেসিভ অ্যাসারশন দিয়ে কথা বলেন, মানে হচ্ছে অত্যধিক নিশ্চয়তা যে না এটা হবে, এটা করব, এবং এটার বাস্তবতা আসলে আমরা দেখি যে এটা অনেক সময় এটার বাস্তবতা আমরা খুঁজে পাই। তো এখন যে জিওপলিটিক্যাল যে ওয়ারফেয়ারের শিকার ইউক্রেন, সেই জায়গাতে ট্রাম্প একটা উক্তি আমি মেনশন করতে চাই। আজকে একটা রিপোর্ট থেকে দেখলাম ট্রাম্প বলছে যে এই বৈঠক সংক্রান্ত বিষয়ে আমি জেলেনস্কিকে জাস্ট আউট অফ রেসপেক্ট কল করব এবং তাকে এটাও বলতে পারি যে না তুমি যুদ্ধ চালায় যাও, অনেক কিছু পাবা, অথবা এটাও বলতে পারি যে মানে উই আর গোয়িং টু মেক এ ডি। তার মানে হচ্ছে কি, দ্য রোল অফ ইউক্রেন অর দ্য রোল অফ ইউক্রেনিয়ান আপনার হচ্ছে যে আপনার প্রেসিডেন্ট আপনার সেটা হচ্ছে অনেকটা হচ্ছে আপনার আউট অফ দি কনভারসেশন। সো সে আসলে জাস্ট হচ্ছে বলির পাঠা, বা ইউক্রেন ইটসেলফ ইজ এ বলির পাঠা। তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে এখানে জিও পলিটিক্যাল যে স্বার্থগুলো আপনার ইউরোপিয়ান ইউনিয়ন, আমেরিকা এবং ইউক্রেন, এই তিনটাকে সমন্বয় করে এত দ্রুত পুতিনের সাথে একটা সমঝোতায় যাওয়া, এটা আমি এতটা সহজ বলে মনে করি না। তবে ট্রাম্পে যেরকম বলেছিলেন যে তিনি এই ওয়ারটাকে স্টপ করবেন, সেটার একটা প্রেশার আছে, এবং এখন তো আবার নোবেল প্রাইজের আর একটা অ্যাম্বিশন তৈরি হয়েছে। তো সেই কারণে উনি এটাকে একটা মানে জায়গায় নেয়ার চেষ্টা করবেন। কিন্তু রাশিয়া থেকে যদি আপনি যদি ল্যান্ড সোয়াপিং এর, যেটা সোয়াপিং এর বিষয়টা তো আসেই না, কারণ হচ্ছে ইউক্রেনের কাছে কিছুই নেই। তো সেখানে যদি আংশিক ল্যান্ডও যদি রাশিয়া থেকে উদ্ধার করা হয়, তার যে হার্শ যে কন্ডিশন ফ্রম দি রাশিয়ান সাইড, মানে ওয়াই দে উইল মানে ইল টু দি কন্ডিশনস, আপনি যদি ওই জিনিসটা চিন্তা করেন, দেন দ্যাট হ্যাজ টু বি সামথিং ভেরি ভেরি সিরিয়াস ফ্রম আপনার হচ্ছে যে আমেরিকা ইন টার্মস অফ লাইক কম্প্রোমাইজিং। সো আপনার যেখানে নেটোর জয়েন করার বিষয়টা একটা মানে আলটিমেট বা কোর অফ দ্য ইস্যু, দ্য প্রবলেম, সেখানে আপনার যদি এখন যে ডিলটার কথা বলছেন এরকম যদি ডিল হয়, তাহলে ইউক্রেনের যে নেটোতে জয়েন করার যে অ্যাম্বিশন বা হচ্ছে আপনার ওয়েস্টার্ন যে প্রেশার, তাহলে সেটাতে যদি কম্প্রোমাইজ হয়, তাহলে আপনি এবার চিন্তা করে দেখেন যে বিষয়টার জন্য যুদ্ধটা হইলো এবং আমেরিকা এবং ইউরোপ সব মিলে ইউক্রেনকে সাপোর্ট করলো, আবার সেই জায়গায় যদি ট্রাম্প যদি এখন কম্প্রোমাইজ করে, সো আই ডোন্ট থিঙ্ক লাইক দ্যাট উড বি লাইক এ পারসুয়েসিভ ওয়ে টু টেক কেয়ার অফ। এই কম্প্রোমাইজটা করতেই হবে, এটা নিয়ে এখন সম্ভবত ইউরোপীয় ইউনিয়ন কিংবা ইভেন ইউক্রেনেরও খুব বড় গলায় আপত্তি নেই, কারণ এটা আসলে সম্ভব নয়। বাস্তবতায় মানতেই হয়েছে শেষ পর্যন্ত যে নেটোতে আর ইউক্রেনের অংশগ্রহণ কোনোভাবে সম্ভব নয়, কিংবা রাশিয়া এটা মানবেই না, কোনোভাবেই মানবে না, তারা আলোচনায় শুরু করবে না যদি এটা হয়। যাই হোক, আমরা একটু বাংলাদেশ প্রসঙ্গে যেতে চাই, আমাদের সময়ও হাতে কম। সৈয়দ মোহাম্মদুল্লাহ, আপনার কাছে জানতে চাই, নিঃসন্দেহে একটি জরিপ প্রকাশ হয়েছে ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের পক্ষ থেকে। এই জরিপটি নিঃসন্দেহে আপনি দেখেছেন, যদিও জরিপ নিয়ে আমেরিকা এবং বাংলাদেশ দুটো জায়গাতেই মানুষের আস্থা এবং অনাস্থার অনেক বিষয়ে কাজ করে, তারপরও একটা মতামত তো উঠে আসে এই জরিপে। আমি একটু জানতে চাই যে জরিপটা দেখে আপনার কাছে কি মনে হচ্ছে? জরিপ দেখে ওভারঅল যেটা এখানে শো করা হয়েছে সেটা হচ্ছে যে মানে পজিটিভ নেগেটিভ সব আছে, কিন্তু বর্তমান যে প্রশাসন আছে দেশে, তাদের পক্ষে অধিকাংশ ক্ষেত্রে মানে যারা মত দিয়েছেন অধিকাংশ ইস্যুতে তাদের পক্ষে একটু বেশি বিভিন্ন ক্ষেত্রে মত প্রকাশ হয়েছে। কিন্তু একটা অত্যন্ত উল্লেখযোগ্য পয়েন্ট এখানে আমার কাছে দেখেছে, এই মুহূর্তে নির্বাচনের ক্ষেত্রে বলা হয়েছে আগে সংস্কারগুলো কমপ্লিট করা হোক। সেখানে 51% বলেছে এইটা ব্যাপারটা বলছেন সংস্কারগুলো,
এই যে টানাপোড়েন চলছে, যদিও মানে তারেক জিয়ার সাথে কথা বলার পর ডক্টর ইউনূস রাজি হয়েছিলেন, মানে টেন্টেটিভলি তিনি বলছেন ফেব্রুয়ারিতে দেওয়াও যেতে পারে। তার আগে তিনি বলেছেন জাতির উদ্দেশ্যে ভাষণে যে এপ্রিলে দেওয়া হবে। তো সেটা নিয়ে একটা ধূসর অবস্থা ছিল, হয় ফেব্রুয়ারি নতুবা এপ্রিল। কিন্তু তার উপরে প্রচন্ড চাপ আছে পর্দার অন্তরাল থেকে জামাত ইসলামীর, এবং জামাত ইসলামের বি টিম যেটা এই নাগরিক পার্টি তাদের, এবং ইসলামিক দলগুলোর, এবং এই ধরনের মতাবলম্বীদের, যে নির্বাচনটা বিলম্বিত করার জন্য। আচ্ছা, ওখানে আরেকটা কথা আছে, জনমত জরিপে অনেকে বলেছে এই বছরের ডিসেম্বরের ভিতরে নির্বাচন করার পক্ষে বলেছে, এই এক। 2 নম্বর, আগামী বছরের শেষ দিকের কথাও কিছু কিছু লোক বলেছে, ফলে এই বছরের ডিসেম্বরের কথা বলেছে। আচ্ছা, তো হলে একটা হচ্ছে নির্বাচন সংস্কারের পরে, আর একটা হচ্ছে এই বছরের ডিসেম্বরের ভিতরে। তার মানে এই যে ফেব্রুয়ারি না, এপ্রিল না, ডিসেম্বরে আরো দেরি। তারপরে নাগরিক পার্টির দাবি, তাদের এই যে ঘোষণা হয়েছে জুলাই ঘোষণা, সেটা কনস্টিটিউশনে ঢুকিয়ে দিতে হবে, এবং সেটার ব্যাপারে চতুর্থ তফসিলে সেটাকে লিপিবদ্ধ করতে রাজি হয়েছে বিএনপি। কিন্তু তারা বলছে যে সেটা প্রিএমবেল নিতে হবে এই ধরনের, এবং তার ভিত্তিতে রাষ্ট্র গঠন করতে হবে। এবং রাষ্ট্র গঠনের ব্যাপারে আওয়ামী লীগ বিরোধী মনোভাব ছাড়াও মানে এই নাগরিক পার্টি বা জামাত তাদের পেছনে আছে। এদের আরেকটা কথা আছে, তারা এমনকি বিএনপির ক্ষেত্রেও তাদের অনেক দাবি আছে। বিএনপি কেও অনেকটা মানে একটা মানে একটা কঠোর অবস্থায় নেওয়ার জন্য মানে তাদের একটা চাপ আছে। ফলে এইখানে এই চাপান উত্তরটা আছে, এইটার থেকে বোঝা যাচ্ছে এইটা থাকবে। এবং ওভারঅল যে অনেকে আশঙ্কা করছেন, দর্শকরা, রাজনৈতিক পর্যবেক্ষকরা, এমনকি বাংলাদেশের বিভিন্ন টক শো থেকে, আন্তর্জাতিক মিডিয়া থেকে, আন্তর্জাতিক না ইউটিউব ইত্যাদি থেকে, ফেসবুক থেকে যেটা দেখা যায়, তাতে যে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে যে কোনো না কোনো অজুহাতে হয়তো মানে মব ভায়োলেন্স করে, গন্ডগোল করে, যে আওয়ামী লীগের লোকরা গন্ডগোল করছে এই সমস্ত কথা বলে, গোপালগঞ্জে এরকম হলো, ওই ধরনের আর কিছু করে একটা অজুহাত সৃষ্টি করে নির্বাচন বিলম্বিত করার একটা মানে সুযোগ নিতে পারে বলে অনেকেরই। 111-এর পদধ্বনি শুনে যাচ্ছে, মির্জা ফখরুল বলছেন, মাহফুজ আলম বলছেন, অনেকে হুঙ্কার ছাড়ছেন যে যদি কোনো কু হয় ক্যান্টনমেন্টে সব ইট খুলে নিয়ে আসবে। ইনকলাব মঞ্চের মুখপাত্র বলছিলেন। যাক, এইরকম একটা মতামত কেউ কেউ জোরে সরে দেওয়ার চেষ্টা করছেন। আমি যদি একটু জরিপের বিষয়ে আপনার আরেকটা বিশ্লেষণ শুনতে চাই, সেটি হলো যে 48.50% মানুষ মনে করছে তারা কাকে ভোট দেবে এখনো সেটি ঠিক করতে পারেনি। কিন্তু যারা ঠিক করতে পেরেছেন সেই অংশের মধ্যে দেখা যাচ্ছে 12% বিএনপিকে ভোট দেবেন, 10.40% জামাত ইসলামী, খুব কাছাকাছি। মানে জামাত ইসলামী 12%, 10.40, অন্যদিকে বিএনপি 12%। সাম্প্রতিক অনেকগুলো জরিপে আমরা জামাতের এমন জনপ্রিয়তা বেড়ে যাওয়ার বিষয়টি দেখতে পাচ্ছি। আপনার কাছেও কি মনে হয় আসলে এটি বিচ্ছিন্ন ঘটনা, নাকি আসলে বিএনপির নানা কর্মকাণ্ডে, যেহেতু আওয়ামী লীগের অ্যাক্টিভিটি এখন নেই, সেই হিসেবে জামাতের জনপ্রিয়তা বাড়ছে বলে কি আপনার কাছে মনে হয়? সেটা একটা কারণ হতে পারে। একটা আপনি যে ফিগার উল্লেখ করেন সেখানে আর একটা পরিসংখ্যান আছে। এই যে জামাতের বি টিম বলে পরিচিত নাগরিক পার্টি, তাদের আর জামাতের ভোট যদি একসাথে করেন ওখানে, তাহলে বিএনপি কে ছাড়িয়ে যায় প্রায় দুটার মিলে প্রায় 13%। বিএনপি 12%, ওদের প্রায় 13%। ফলে সেইটা আর একটা বিএনপির বাইরে চলে যায়। হ্যাঁ, মানে বিভিন্ন জায়গায় হাট বাজার ইত্যাদি দখল করা, চাঁদাবাজি, এগুলো বিএনপির বিরুদ্ধে যথেষ্ট অভিযোগ আছে। একটা বিএনপি অতীতে তো ক্ষমতা ছিল, তাদের সম্পর্কে অনেকের এখন স্মৃতিটা ফিরে আসছে, সেটা আরেকটা হতে পারে। আরেকটা কথা হচ্ছে যে গণতন্ত্রের কথা তো আমরা বলছি, এখন যদি নির্লিপ্ত ভাবে, নৈর্ভৌক্তিক ভাবে আমরা বিবেচনা করি যে যে আগামী নির্বাচনে বিএনপি যদি মেজরিটি হবে, আমরা ধরেই নিতে পারি তারেক রহমান তিনি প্রধানমন্ত্রী হবে। তখন তারেক রহমান বিএনপি যে দল, এই দলের চেয়ারম্যান কিভাবে হলেন, অ্যাক্টিং চেয়ারম্যান এখন, তার আগে মানে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কিভাবে হলেন, কোন প্রক্রিয়া হলেন, কোন গণতান্ত্রিক প্রক্রিয়া সেখানে অনুসরণ করা হয়েছে?
এই যে তার মা ওই দলের ডে ওয়ান থেকে, শেখ হাসিনা যেমন আওয়ামী লীগের, উনি ডে ওয়ান থেকে প্রেসিডেন্ট, ওখানে ওনার অবস্থা, তারপরে এখন উনি হস্তান্তর করে দিলেন তার পুত্রের কাছে। তো এই যে অবস্থা, তিনি গণতন্ত্রের পক্ষে গত কয়েক মাসে মানে অত্যন্ত ভালো ভালো কথা বলছেন, গঠনমূলক কথাবার্তা বলছেন, মানে বেশ ভালো কথা, কথা শুনতেই ভালো লাগে। কিন্তু কথা হচ্ছে, তার নির্বাচিত হওয়া, ওই দলের প্রধান হওয়াই তো গণতান্ত্রিক প্রক্রিয়া না। ফলে তিনি নিজে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দলের চিফ না হয়ে তিনি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন, এইটার ব্যাপারে বিষয় আছে। ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন, আপনার কাছে একটু জানতে চাই, সেটি হলো যে জামাতের জনপ্রিয়তা বাড়ুক, বিএনপির জনপ্রিয়তা বাড়ুক, স্বাভাবিক ঘটনা, হয়তো বাড়তে পারে, নানা কারণে সেটি বাড়তে পারে, কিন্তু যে জরিপে একটি বিষয় দেখা যাচ্ছে যে এখনো 1 বছর হয়নি, আমরা যদি ধরে নিই যে আওয়ামী লীগ যে পরিমাণ শিক্ষার্থী হত্যার কথা বলা হচ্ছে, এখনো নিঃসন্দেহে ঢাকা শহরের দেয়ালে অনেক জায়গায় রক্তের দাগ হয়তো শুকায়নি, পুলিশের গুলি বলুন কিংবা অন্য যা বলুন, সেই জায়গায় এখনো এ জরিপ বলছে যে 7.30% মানুষ এখনো আওয়ামী লীগকে ভোট দেওয়ার কথা বলছে। অর্থাৎ আওয়ামী লীগকে মুছে দেওয়া, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, আওয়ামী লীগের প্রতীক না রাখা, নানা প্রক্রিয়া তো চলছে। তার মধ্যেও কিন্তু আওয়ামী লীগের মাঠ পর্যায়ে যে জনপ্রিয়তা সেটি এখনো আছে, কিংবা মাঠ পর্যায়ে হয়তো বেড়েও যেতে পারে যদি আপনার কাজ, অর্থাৎ যারা এখন সরকারে আছে তাদের কাজগুলো যদি সঠিক পথে না থাকে, এই আশঙ্কাটা কি উড়িয়ে দেওয়া যায়? হ্যাঁ, ধন্যবাদ। এটা আসলে অনেক মানে গুরুত্বপূর্ণ একটা দিক, যেটা অনেকে আলাপ করছেন না। প্রথমত হচ্ছে, আপনি মানে এটা আসলে সারপ্রাইজ হওয়ার কিছু নেই যে সেখানে 7 বা 8% হচ্ছে যে লোক হচ্ছে আওয়ামী লীগ যদি ইলেকশন আসে, মানে সেটার তো এখন পর্যন্ত কোনো দৃশ্যত কোনো আয়োজন নেই। তো সেক্ষেত্রে তারা ভোট দেবেন। তো প্রথমত হচ্ছে মানে এই লোকগুলো কারা? আপনি যদি জামাত এবং আওয়ামী লীগের পলিটিক্সের ধরনটা দেখেন, একটা জায়গায় সিমিলারিটি আছে, সেটা হচ্ছে যে আপনার হচ্ছে অ্যাডহিয়ারেন্স, যে যারা জামাতের সমর্থক, যারা হচ্ছে যে আওয়ামী লীগের সমর্থক, তাদের সমর্থনটা হচ্ছে অনেক বেশি হচ্ছে যে স্ট্রং এবং স্টেবল। এটা কিন্তু মানে দ্রুত কিন্তু ফুরে যায় না। তো সেই জায়গা থেকে এটা সারপ্রাইজ হওয়ার কিছু নেই। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি দেখেন যে 48% উপরের মানুষ তারা শিওর না, তারা এখনো তো শিওর না, মানে তারা কাকে ভোট দেবে তারা শিওর না। তারা কেন শিওর না? কারণ তারা হচ্ছে ওয়াচিং, তারা হচ্ছে দেখছে যে আসলে কে কি করছে। সো আমার কাছে যেটা মনে হয় যে এটা খুব একটা ভালো জরিপ হয়েছে, কোনো সন্দেহ নেই। কিন্তু এই জরিপের যে রেজাল্ট, এটা আপনি যে কোনো সময় ড্রাস্টিক্যালি চেঞ্জ হওয়াটা আপনি দেখতে পারেন, আমরা দেখতে পারবো। যেটার কারণ হতে পারে এই যে আপনার যদি জামাত এবং বিএনপি তারা চেষ্টা করবে ইলেকশনের আগে নানাভাবে একটা জোটের আপনার জোট তৈরি করা। সেই জোটের হিসাবে জামাত এবং বিএনপি জোট করবে নিজেরা? জামাত এবং বিএনপি সেপারেটলি তারা ছোট ছোট দলগুলোকে আপনার তাদের দিকে নিয়ে আলাদা আলাদা ভাবে জোট করার চেষ্টা করবে। সেই জোট আমাদের এখন জরিপের যে রেজাল্টটা আপনি বলছেন, এটাকে খুব দ্রুত পরিবর্তন করে দিবে। সো এইটা তখন ওই জন্য আমাদেরকে ওয়েট করতে হবে, ইলেকশন টাইম যখন আসবে, দ্যাট উইল বি ইম্পর্টেন্ট। তবে এখানে 48% উপরে মানুষের যে সিদ্ধান্তহীনতা এবং আপনার যে আপনার সংস্কারের পক্ষে যে 50% উপরে যে যারা জরিপে অংশগ্রহণ করেছেন, তারা বলছেন যে সংস্কারের কথা। এই জায়গাগুলো থেকে কি বোঝা যাচ্ছে? একটা জিনিস বোঝা যাচ্ছে, যেটা আমাদের দেশে গণমাধ্যম এবং হচ্ছে সুশীল সমাজ তারা এটাকে ইগনোর করছেন, তারা এটাকে অনেক বেশি হচ্ছে যে মানে তারা হচ্ছে কোনো গুরুত্ব দিচ্ছেন না। সেটা হচ্ছে যে মানুষের চাওয়ার জায়গাটা কিন্তু এবার কিন্তু ডিফারেন্ট, এটা অন্য সব সময় থেকে ব্যতিক্রম। তারা এখন পর্যন্ত আসলে কনভিন্স না, বিএনপি বা জামাত বা অন্য কোনোভাবে তারা কনভিন্স না। তারা কেন কনভিন্স না? কারণ তারা দেখছে যে জুলাই ম্যাসাকার যেটা হয়েছে, সেই ম্যাসাকারের এখন পর্যন্ত দৃশ্যত এই গভর্নমেন্ট কোনো বিচারের কোনো আয়োজন করতে পারেনি। যে সংস্কারগুলোর কথা বলা হয়েছে, সেই সংস্কারেরও আপনার হচ্ছে যে উল্লেখযোগ্যভাবে কোনো আপনার হচ্ছে যে মানে অর্জন কিছু অর্জিত হয় এখন পর্যন্ত, কাগজে কলমে আছে। বাস্তবায়ন কিংবা সামনের দিনগুলোর জন্য ভবিষ্যৎ পরিকল্পনা আসবে, হয়তো আসবে, কি আসবে সেটাও একটি দেখার বিষয় আছে। তবে এই জরিপে রাজনৈতিক বিষয়গুলো আমরা সময় স্বল্পতার কারণে আলোচনা করেছি, কিন্তু উল্লেখযোগ্য একটি দিক হলো আইন শৃঙ্খলা বাহিনীর অবনতিতে হতাশা। 80% মানুষ এই মবের বিরুদ্ধে কথা বলছেন এবং প্রচুর মানুষ ডেটা ভিত্তিক দেখা যাচ্ছে তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নয়ন চান, যেটি বর্তমানে আছে সেটি
সঠিক নয় বলে তারা মনে করছেন, এবং অন্তর্বর্তীকালীন সরকারের পদক্ষেপ ও তাদের যে গ্রহণযোগ্যতা সেটিও কিছুটা কমে এসেছে এই জরিপে। আপনাদের দুজনকে আমি একটা সেন্টেন্স অ্যাড করতে হবে। 48%-এর ভিতরে এই যারা এই প্রেজেন্ট করেছেন রেজাল্ট, তারা বলছেন যে ওইটার ভিতরে অনেকে আওয়ামী লীগের সমর্থক, তারা প্রকাশ করছেন না, ফলে ওই 7-8% বাইরে ওই 48% ভিতরে যথেষ্ট আওয়ামী লীগের সমর্থক থাকতে পারে বলে তারা নিজেরাই বলছে। জি, কারণ তারা হয়তো এখন মত প্রকাশ কিংবা প্রকাশ্যে বলাটা সাহসের কিংবা ভয়ের একটা কারণের সেটি করছেন না। আবার নানা কারণে ছাত্র জনতা যারা আছে তারাও এখন প্রকাশ করছেন না আসলে কাকে ভোট দেবেন। যাই হোক, নির্বাচন আস্তে আস্তে সেটিও পরিষ্কার হয়ে যাবে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় এবং মতামতের জন্য। দর্শক যারা দেখছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আগামীকাল রাত 8টায় আবারও আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।